সকালে মির্জা বাড়িতে খাবার টেবিলে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে। রফিক মির্জা পাশে রাফিয়া বসে আছে। তোমার ছেলের জন্য কত সময় অপেক্ষা করতে হবে? আমার সময়ের মূল্য আছে, সে কি রাজকার্য করে সময় মতো খাবার খেতে আসতে পারে না? সারাদিন তো ঘুরে বেড়ায় আর মানুষের সেবা করে, সাথে গন্ডগোল লেগে থাকে। কত করে বলি ব্যবসায় বসতে, কিন্তু না, কথা শোনে না। আজের একটা বিহিত করতে হবে। রাশেদা মির্জা চুপ করে আছে। উনি ছেলের পক্ষে হলেও স্বামীর উপরে কথা বলতে পারবে না, তাই চুপ করে থাকা শ্রেয়। অপেক্ষা শেষ করে রিশাদ উপর থেকে নেমে এসে খাবার টেবিলে বসে। আম্মু, খেতে দেও। রিশাদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ আব্বু, বলো, শুনছি। তবে মানুষের উপকার করি, গন্ডগোলে জড়াই, এসব করতে মানা করলে বলার দরকার নেই। রফিক মির্জা রিশাদের কথায় রেগে যায়, শক্ত কণ্ঠে বলে, তোমাকে পড়ালেখা শিখিয়েছি এসব করতে? তোমার বয়সের ছেলেরা পড়ালেখা শেষ করে কেউ জব করছে, কেউ আবার ব্যবসা করছে, আর তুমি কি করছো? মানুষের সাথে মারামারি করে বেড়াও, সব খবর আমার কানে আসে। তোমাকে লেখাপড়া শিখিয়েছিলাম, ব্যবসার হাল ধরবে, আমায় একটু স্বস্তি দিবে, কিন্তু না, আমার আশা করা ভুল হয়েছে, যা ইচ্ছে করো বলে রফিক মির্জা খাবার টেবিল থেকে উঠে চলে যায়। না খেয়ে উঠে যাচ্ছেন কেন? খেয়ে যান। আমার খাওয়া লাগবে না, তোমার ছেলে বেশি করে খাওয়াও, যাতে ভালো করে মারামারি করতে পারে। রিশাদ, দেখ, এতদিন আমি কিছু বলিনি, কিন্তু আজ বলছি, তোকে মানুষের উপকার করতে মানা করিনি। তুই ব্যবসার কাজে হাল ধর, অফিসে যার সাথে যখন দরকার মানুষের পাশে দাঁড়াবি, তাহলে তোর আব্বু খুশি, তোর কাজও হবে। রিশাদ উঠে পড়ে নিজের আম্মুর কাছে গিয়ে বলে, ঠিক আছে, উনাকে বলে দিও কালকে থেকে অফিসে জয়েন করব, তবে সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে থাকবো, এটা বলে দিও। রিশাদ রাজি হওয়ায় রাশেদা মির্জার মুখে হাসি, এটা ভেবে বাবা ছেলের রেসারেসি বন্ধ হবে। রফিক মির্জা অফিসে যাচ্ছেন, সাথে রাফিয়াকে নিয়ে যাচ্ছেন। কলেজে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবেন। গাড়ি চলছে, রাফিয়া বাবার সাথে গল্প করছে, কিন্তু সামনে থেকে এরেকটা এসে ওদের গাড়ির সাথে লেগে দেয়। গাড়ির কাঁচ ভেঙে ভিতরে রফিক মির্জার মাথায় আঘাত লাগে। রাফিয়ার গেলেছে, কিন্তু তেমন কিছু হয়নি। রাফিয়া গাড়ি থেকে নেমে বাবাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া দেয় না। রাফিয়া কি করবে বুঝতে পারছে না। রাস্তায় থাকা কিছু এগিয়ে আসে, বলে, হসপিটালে নিতে হবে, গাড়ি ডাকো। রাস্তার মধ্যে মানুষের ভিড় দেখে গাড়ি দাঁড় করায় রোহান। ও হসপিটালে যাচ্ছিল, মানুষের ভিড় ঠেলে গিয়ে দেখে রাফিয়া রফিক মির্জাকে কোলে মাথা নিয়ে কান্না করছে। অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে, বসে কান্না করলে হবে না। কারো কণ্ঠ শুনে রাফিয়া তাকায়, রোহানকে দেখে আরো কান্না বেড়ে যায়। দেখি সরো, উনাকে হসপিটালে নিয়ে যাই, তুমি বসে কান্না করো, বলে রোহান। রফিক মির্জাকে কোলে করে নিজের গাড়িতে বসায়, পাশে রাফিয়া এসে বসল। রোহান তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দেয় এবং নিজের হসপিটালে নিয়ে যায়। অন্যান্য ডক্টর আর নার্সকে বলে কেবিনে নিয়ে যেতে। রফিক মির্জাকে নিয়ে যায়। রাফিয়া দাঁড়িয়ে কান্না করছে, রোহান দেখেও কিছু বলল না, ও কেবিনের ভিতরে গেল। রফিক মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পেয়ে হসপিটালে চলে আসে রিশাদ ও তার মা। এসে কান্না করতে শুরু করছে, এতে ভীষণ বিরক্ত রিশাদ। আম্মু, এখানে কান্না করা বারণ, অন্যান্য রোগীরাও আছে। কেবিন থেকে নার্স বেরিয়ে আসলে রিশাদ তাকে জিজ্ঞেস করে, আব্বু ঠিক আছে তো, আমি কি যেতে পারবো? স্যার বেরিয়ে আসলে জিজ্ঞেস করিয়েন। এই তো স্যার এসেছেন, জিজ্ঞেস করুন। নার্সের কথা অনুযায়ী ডক্টরের দিকে চোখ যেতেই দেখে রোহান দাঁড়িয়ে। রিশাদ মুখে কিছু বলার আগে ওর দেয়, উনি এখন ঠিক আছেন মিস্টার মির্জা, চিন্তার কিছু নেই। মাথায় একটু কেটে গেছে, তারা চিহ্ন তো বাহির হয়েছে, এজন্য অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। রিশাদ অবাক চোখে তাকিয়ে থাকে। কাছের মানুষ পর হয়ে যায় কত তাড়াতাড়ি। যাকে কখনো নাম ধরে বলতো নিজের সবচেয়ে আপন ছিল, সে আজ মিস্টার মির্জা বলছে। ধন্যবাদ ডাক্তার, কি কি ওষুধ লাগবে বলেন, নিয়ে আসি। রোহান ওষুধের ডেসক্রিপশনটা দেয়। রিশাদ ওষুধ নিতে বাহিয়ে যায়। রোহানের অন্য কেবিনে যাওয়ার সময় হওয়াতে চলে যায়। রাফিয়া সেদিকে পানে চেয়েরও। সকাল পেরিয়ে বিকেল হয়েছে, রফিক মির্জার জ্ঞান ফিরেছে দুপুরের দিকে। রিশাদ বাসায় গেছে, একটু পর গাড়ি নিয়ে আসবে, সন্ধ্যার দিকে রিলিজ নিয়ে বাসায় যাবে। রাফিয়া ওর বাবার পাশে বসেছিল, সাথে ওর আম্মু ছিল। এক নার্স এসে বলে, ম্যাম, স্যার আপনাকে ডাকছে। রাফিয়া নার্সকে জিজ্ঞেস করছে, আমাকে বলছেন? জি ম্যাম, আপনাকে বলছি, স্যার ডাকছে, তাড়াতাড়ি যান। রাফিয়া শুধায়, কোন স্যার ডাকছে? ডাক্তার রোহান স্যার ডাকছে, বলে নার্স চলে যায়। আম্মু, আমি আসছি, বলে রাফিয়া রোহানের কাবিনের দিকে পা বাড়ায়। মাথায় আসে কি বলবেন উনি হঠাৎ ডাকলো, কখনো তো কথা বলে, আজ একা ডাকছে, কারণ কি? তখনই মনে পড়ল কালকের কথা হতে পারে, সেজন্য ডাকছে। পা পা করে রোহানের কেবিনের সামনে আসে। ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাওয়ার আগে ভিতর থেকে উত্তর আসে, কামিং।
রাফিয়া দরজা খুলে ভিতরে আসে, রোহানের বসতে বলে, তবুও দাঁড়িয়ে আছে দেখে রোহান রাফিয়ার পানে চায়। বসতে বললাম, শুনতে পাওনি? রোহানের এক ধমকে বসে পড়ে চোখ মুখ শুকিয়ে গেছে। এতক্ষণ বাহিরে ভয় না লাগলেও এখন ধমক খেয়ে ভয় লাগছে, কি বলবেন আল্লাহ জানে। ভাবনার মাঝে রোহান প্রশ্ন করে, কালকে শপিং মলে তোমার সাথে যে ছেলেটা ছিল ওটাকে? রাফিয়া বুঝতে পেরেছিল এই প্রশ্ন করবে, তাই প্রস্তুতকৃত ওর দেয়। নিশ্চয়ই স্পেশাল মানুষ হবে তাই না, এজন্য তো শপিং মলে গেছিলাম, সাথে লং ড্রাইভ। দিনটা বেশ কেটেছিল। রোহানকে রাগাতে আরো বাড়িয়ে বাড়িয়ে বলে। এতে রোহান রাগে হাঁসফাঁস করে হাতের কাছে থাকা পানির গ্লাসটা ছুঁড়ে মারে, কাচের গ্লাসটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। রাফিয়া চমকে ওঠে, ভয়ে পান। রোহান চেয়ার থেকে উঠিয়ে রাফিয়ার কাছে গিয়ে ওর দিকে নিজেকে ঝুঁকে পড়ে দাঁতে দাঁত চেপে বলে, স্পেশাল মানুষ হোক আর যে মানুষ হোক, তার সাথে যেন আর কখনো না দেখি, নয়তো জানে মেরে ফেলবো। রোহান রাফিয়ার দিকে ঝুঁকে পড়ার কারণে ওদের চোখাচোখি এবং খুব কাছাকাছি, এতে রাফিয়ার শ্বাস প্রশ্বাস ঘন ঘন পড়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তবুও কম্পিত কণ্ঠে বলে, আমার স্পেশাল মানুষ থাকতে পারে, আমি তার সাথে ঘুরতে পারি, তাতে আপনার কি সমস্যা? আমারই সব সমস্যা। তোমাকে বলছি, তোমাকে যেন কখনো অন্য কোনো ছেলের সাথে ঘুরতে না দেখি ব্যাস। আমি আপনার কথা কেন শুনবো? আপনি কোন অধিকারে এ কথা বলছেন? অধিকার? অধিকার? এত প্রশ্নের উত্তর দিতে রাজি নই, যা বলছি তাই করবে বুঝলে। রাফিয়াও ঘাড়তারা ও বলে, কারণ না বললে আমিও শুনবো না। রোহান আরো রেগে যায়, চেয়ারে লাথি মেরে কেবিন থেকে বেরিতে গেলে রাফিয়া সাহস করে হাত ধরে ফেলে বলে, আপনি কি আমায় ভালোবাসেন? রোহান ওর দিকে তাকায়, কিছু বলে না। চুপ করে আছেন কেন বলেন? অন্যের সাথে সহ্য করতে পারেন বা আবার নিজেও ভালোবাসেন সেটাও বলতে পারেন না। আমি এমনি এমনি মুখে বলতে চাই না, যেদিন কাজে করতে পারবো সেদিন বলবো, আর আমার কথা না শুনলে খুব খারাপ হবে। মুখে না বলে আবার এমন না হয় যে অন্য কেউ নিয়ে যায়, তখন আপনি চেয়ে চেয়ে দেখিয়েন। রোহান শান্ত চোখে তাকালো, বলল, কালকে কলেজ শেষ, দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, যাব তখন বুঝতে পারবে। বলে ডিউটিতে গেল। পিছনে তাকালে দেখতে পেত এক মেয়ের মিষ্টি হাসি। এ যে মনের উৎফুল্লতার হাসি, প্রিয় মানুষকে পাওয়ার এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দের হাসি। আজকে রিশাদ প্রথম অফিসে যাবে, সাথে রফিক মির্জার যাওয়ার কথা থাকলেও অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত লাগার কারণে রিশাদ যেতে মানা করছে। রিশাদ, তুই প্রথম একা গিয়ে সব বুঝতে পারবি। আমু গেলে ভালো হতো। আমি সব বুঝতে পারবো, তুমি শুধু ম্যানেজার আঙ্কেলকে ফোন করে বলে দিও আমাকে যেন সব বুঝে দেয়, তাহলে হবে। ঠিক আছে, আমি সানোয়ারকে বুঝিয়ে দিতে বলবো। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের অফিসের নতুন পিএকে জানিস? কে? তোমার সানোয়ার আঙ্কেলের মেয়ে সুইটি। আব্বু, সুইটি কেন? অন্য কেউ ছিল না? তুমি তো জানো সুইটি কেমন মেয়ে। রাতে সানোয়ারকে ফোন করেছিলাম, ওকে বলতেছিলাম তোর জন্য একটা পিএ নিয়োগ দিতে। এ কথা শুনে সুইটি নিজের রাজি হলো। আর ও হলে সমস্যা কি, পড়ালেখার ভালো, তোর কাজে হেল্প করতে পিএ তো লাগবে। রিশাদ বাবার মুখের উপর আর কিছু বলল না, কিন্তু মনে মনে বলতে ভুলল না, ডিসগাস্টিং মেয়ে মানুষ। রোহান পড়েছে মহা ঝামেলায়। কালকে তো রাফিয়াকে বলল আজকে এক জায়গায় নিয়ে যাবে, কিন্তু রুহি যদি কলেজে যায় তাহলে দুজন একসাথে থাকবে, নিয়ে যাব কিভাবে? রোহানের মাথা কাজ করছে না, কি করবে একবার ভাবছে। রুহিকে বলল, না থাক, বলবো না, ওকে বললে সেটা নিয়ে সারাদিন পেঁচাবে। তাহলে কিভাবে কি করা যায়? হ্যাঁ, আইডিয়া যে করে হোক, রুহির কলেজে যাওয়া আটকাতে হবে। রুহি সবে মাত্র কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছে। আব্বু, আম্মু, আমি গেলাম বলে দরজার দিকে পা বাড়ায়, তখনই রোহান পিছু ডাকে, এই রুহি শোন, আজকে তোর কলেজে যাওয়া লাগবে না। রুহি পিছনে ফিরে রোহানের দিকে তাকায়, কারণ জানতে চায় কেন যাব না। আমি যখন বলেছি তো যাবি না ব্যাস। আমি রেডি হয়েছি, আর আমার যেতে হবে, আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাসও আছে। আব্বু, আম্মু, তোমার মেয়েকে যেতে মানা করো। আমি তো এমনি এমনি মানা করছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না? মিজানুর চৌধুরী জিজ্ঞেস করে, কি হয়েছে রোহান, ওকে কলেজে যেতে মানা করছিস কেন? ও কি কিছু করেছে? না আম্মু, ও কিছু করেনি, কিন্তু একটু আগে খবর পেলাম ওদের কলেজের মোটে মারামারি লেগেছে, রাস্তা ব্লকে অবস্থায় কলেজে যাওয়া রিস্ক, তাই যেতে মানা করছি, বাকিটা তোমাদের ইচ্ছে। রোহানের কথা শুনে মিজানুর চৌধুরী ভয় মেয়ে যেতে নিষেধ করে, মামনি আজ যাওয়ার দরকার নেই, কাল যেও কেমন? রুহি রেগে রোহানের দিকে তাকায়। রাস্তায় ব্লক হলে গলির রাস্তা দিয়েও যাওয়া যেত, সে কথা কেউ শুনল না।
রুহি রাগে গিজগিজ করছে, রোহানকে বকতে বকতে উপরে চলে গেল। আজ রিশাদকে দেখতে পাবে না এজন্য আরো বেশি রাগ। আর এদিকে রোহান হাফ ছেড়ে বাঁচে, রুহিকে কলেজে যাওয়া থেকে আটকাতে পেরে একটু স্বস্তি পায়। রোহান হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হসপিটালের কাজ শেষ করে 2টার সময় আবার কলেজে আসতে হবে। রিশাদ অফিসের সামনে এসে পড়েছে, গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে আসতে সকল এমপ্লয়ি শুভেচ্ছা জানালো। ওয়েলকাম টু ইউর অফিস, রিশাদ বলে। একজন ফুলের তোড়া সামনে ধরে, মুখ দেখা যাচ্ছে না। ফুলের তোড়া সরাতেই সুইটির মুখ দেখতে পায়, এতে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু সবার সামনে কিছু বলে না, ফুলের তোড়া নিয়ে এক সাইডে রেখে দেয়। রিশাদ, চলো তোমায় অফিসের সব কিছু ঘুরিয়ে দেখাই বলে হাত টেনে নিয়ে যেতে লাগলো। পুরো অফিসের মানুষ তাকিয়েছিল। রিশাদ হাতটা ছাড়িয়ে নেয়, রাগ হয়ে বলে, এটা আমার বাবার অফিস, আমি এখানে ঘুরতে আসিনি, কাজ করতে এসেছি। যাদের কাজ করার মন মানসিকতা নেই তারা চলে পারো, দরজা খোলা আছে, বুঝেছ সবাই। সুইটি ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, রিশাদ আমি সেভাবে বলতে চাইনি, বলতে চেয়েছি কাজগুলো বুঝিয়ে নেই দুজনেই। রিশাদ হাত ইশারা করে থামিয়ে দেয়, পাশে থাকা একজনকে বলে সানোয়ার আঙ্কেলকে ডাক দেন। একটুর পর উনি উপস্থিত হন। বাবা ডাকছিলে? জি আঙ্কেল। আব্বু তো আপনাকে সব বলে দিয়েছে, আপনি সেসব ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দিন। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি এখনই সুইটিকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রিশাদ নিজের কেবিনে চলে যায়। যাওয়ার আগে সবাইকে ভালো করে কাজ করতে বলে। প্রথম দিনে রিশাদের রাগ দেখে এমপ্লয়িরা ভয়, কাজ করতে লেগে পড়ে, কোনো ফাঁকি চলবে না। রুহির রুমে এটা বসে বসে বোরিং লাগছে, কলেজে যেতে পারল না। ইসোস, রাফিয়া মনে হয় আমার জন্য অপেক্ষা করে ছিল, কালকে গেলে নির্ঘাত বকা দিবে। ওকে বরং একটা ফোন করে বলি কেন যেতে পারিনি। রুহি রাফিয়ার ফোনে ডায়াল করে, কল যায় কিন্তু রিসিভ হয় না। ধুর, কল ধরছে নিশ্চয়ই ক্লাসে আছে। আমার সময় কাটছে না, কি করি? রিশাদ মির্জাকে কল দিব, কিন্তু উনার নাম্বার তো নেই, কি করি ভাবতে ভাবতে উপায় পেয়ে যায়। তাড়াতাড়ি ফোন লাগায়, রাশেদা মির্জাকে একবার রিং হতেই কল ধরে। হ্যালো, কে বলছো? আন্টি, আমি রুহি। রুহির গলা শুনে ফোন কান ধরে নামিয়ে পাশে থাকা স্বামীর দিকে তাকায়, তারপর একটি দূরে সরে যায়। হ্যাঁ বলো, ফোন করলে যে কোনো কিছু হয়েছে? না আন্টি, কিছু হয়নি, তবে একটা দরকার আছে। রিশাদ ভাইয়ার নাম্বারটা একটু দেও। রাশেদা প্রশ্ন করে, তুমি রিশাদের নাম্বার নিয়ে কি করবে? রুহি হকচকিয়ে যায়, কি উত্তর দিবে তারপর ভেবে বলে, আন্টি আমাদের কলেজে একটা ছেলে ডিস্টার্বও করে, তো এটাই বলতাম, এজন্য নাম্বার চাইলাম। ও আচ্ছা, কিন্তু তোমার ভাই তো আছে, ওকে না বলে রিশাদকে বলবে? এইলে এখন কি বলবো? আন্টি তো দেখছি পুলিশের মতো জেরা কাটছে। আসলে আন্টি ভাইয়াকে বললে একবারে মেরে শেষ করবে, এজন্য বলছি না, ওনাকে বললে একটি সাইজটা করলে হবে। নাম্বারটা কি দিবে? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি, নোট করে নেও। ধন্যবাদ আন্টি, এখন রাখি তাহলে, অন্য সময় কথা হবে। ইফু বাবা, ফাইনালি নাম্বার পেলাম। আগেরবার রাফিয়ার থেকে নাম্বার নিয়েছিলাম, কিন্তু বদমাইশ বেটা নাম্বার চেঞ্জ করছিল, তারপর মনে মনে ভেবেছিলাম আর নাম্বার নিব না, কিন্তু আজ আবার নিলাম। আমি কতটা বেহা হয়ে গেছি। মানুষ ঠিকই বলে প্রেমে পড়লে বেহা অনিলজ্জ হতে হয়, তার প্রমাণ আমি নিজেই। কিভাবে উনার প্রেমে পড়ে গেলাম বুঝতে পারি না। আগে স্কুল যাওয়ার সময় যখন মাঝে মধ্যে রাস্তার পাশে কিংবা অন্য কোথায় মানুষকে সাহায্য করতে দেখতাম, প্রায় ভালো লাগতো। এভাবে দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হলো। ভালোবাসার কথা বলতে গিয়ে কত অপমানিত হলাম, তবুও থামলাম না। এজন্য কাল হয়তো উনার ভালোবাসার আভাসও পেলাম, মুখে ভালোবাসি না বলুক, কাজে তো বুঝেছি একটু হলেও ভালোবাসে আমার, এতেই শান্তি। রিশাদ নিজের কেবিনে বসে আছে, তখনই সুইটি কিছু ফাইল হাতে নিয়ে রিশাদের সামনে রাখে। এই নিয়ে তোমার সমস্ত ফাইলে, আব্বু বুঝিয়ে দিল। রিশাদ সুইটিকে জিজ্ঞেস করে, তুমি অফিসের কে? কে আবার তোমার পিএ? আমার পিএ হলে আমি তোমার কে হই? অবশ্যই বশ হও। কেন? আমি তোমার বশ হলে নাম ধরে ডাকো কোন সাহসে? আমি কি তোমার ক্লাস ফ্রেন্ড যে নাম ধরে ডাকবে? আর হলেও এটা অফিস, স্যার বলে ডাকবে। আর হ্যাঁ, আমার কেবিনে আসার আগে নক কর আসবে। এটা অফিস, অন্য কোনো সম্পর্ক এখানে নেই। এসব নিয়ম মানতে না পারলে অফিসে আসার দরকার নেই। সুইটি মনে মনে রাগে হলেও নিজেকে শান্ত করে, রাগলে চলবে না, যে করে হোক রিশাদকে আমার করতে হবে। সরি স্যার, আর এমন ভুল হবে না। সুইটি এক এক করে সব ফাইল রিশাদকে দেখাচ্ছে, তখনই রিশাদের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মিষ্টি এক মেয়ের ছবি, সাথে লেখা আছে প্রিয়সী। সুইটির ভ্রু কুঁচকে আসে, কে এই মেয়ে রিশাদকে অন্য কাউকে ভালোবাসে?
হয়তো বাসে তাই প্রিয়সী নামে নাম্বার সেভ করেছে। আমাকে বিষয়টা দেখতে হবে। সুইটি তুমি একটু পর আসো, আমার একটা জরুরি কল এসেছে। সুইটিকে যেতে বলায় আরও রাগ উঠে এই মেয়ক জানতে ইচ্ছে করছে কে যে আমার জিনিসের উপর ভাগ বসিয়েছে। রাগে গিজগিজ করতে করতে বেরিয়ে গেল। রিশাদ ফোন রিসিভ করলো। হ্যালো কে? জানে তবুও বুঝতে দিবে না এজন্য বলছে। হ্যালো, আমি রুহি, চিনতে পেরেছেন? বল, ফোন দিয়েছিস কেম? কেন আপনাকে ফোন দেওয়া যাবে না? না সেটা বলিনি, কাজ করছিলাম একটু। আর তুই যে আমারে ফোন দিস এটা তোর বাপ জানলে কি হবে জানিস? আপনি সব সময় তোর বাপ জানলে কি হবে? তোর বাপকে বলে দিব এসব বলে মেজাজ গরম করান কেন? আমার বাপ একদিন আপনার শ্বশুর হবে, বুঝেছেন? আমার কি কাজ নেই তোর মেয়েকে বিয়ে করব? তোর বাপ যে কাজ করে আমার সাথে তার কোনো দিন মিলবে না। রুহি এবার রেগে যায়। আপনাকে ফোন দেওয়া আমার ভুল হয়েছে। আগের রাতের ঘটনায় ভেবেছিলাম একটু হলেও ভালোবাসেন, কিন্তু না, আপনি তো শুধু আমাকে খোঁটা দিতে প্রস্তুত থাকেন বলে রাগে ফোন কেটে দিল। রুহি ফোন কাটার পর রিশাদ হাসতে লাগলো। রেগে গেছে বাপরে নিয়ে, বললে রাখতে সময় নেয় না, কিন্তু আমার সাথে থাকতে হলে একদিন ও বাপের বিরুদ্ধে গিয়ে আসতে হবে, সেটা বুঝতে পারে না। তপ্ত দুপুরে কাঠফাটা রোদের মধ্যে কলেজের সামনে দাঁড়িয়ে আছে রাফিয়া, অপেক্ষা করছে রোহানের আসার জন্য, কিন্তু তার কোনো পাত্তা নেই। অথচ এই রোদে দাঁড়িয়ে থেকে বেহাল অবস্থা, পুরো শরীর ঘেমে শেষ, নিজের গা থেকে ঘামের বিচ্ছিরি বন্ধে নাক ছিটকে নেয়। আর কত সময় এই রোদে দাঁড়িয়ে অপেক্ষা করব? আশেপাশে ছায়ার জায়গাও নেই, ওপাশে গাছ থাকলেও কয়েকটা ছেলে বসে আছে বিধায় এখানে থাকতে হচ্ছে। কলেজ থেকে বেরিয়ে আরো 1 ঘন্টা হয়ে গেল, রোহানের আসার নাম নেই। এবার রাফিয়া বিরক্ত হয় নিজের উপর, কেন যে বোকার মতো অপেক্ষা করছি, উনার আসার হলে নিশ্চয় এতক্ষণে আসতো। আসবেন না যখন অপেক্ষা করতে বলল কেন? আর আমিও বোকা পাখির মতো উনার পথ চেয়ে বসে আছি। ভালোবাসা পাবার আশায় আমি থাকি চাতক পাখির ন্যায় চেয়ে থাকি। অথচ অপরজন ভালোবাসা দিবে কিনা তার নিশ্চয়তা নেই। এমনটাই হয়তো নিয়তির খেলা, তবে আজ সে অপেক্ষার শেষ করছি যে মানুষটার কাছে অপর মানুষটার অপেক্ষার মূল্য নেই, তার কাছে ভালোবাসা পেতে চাওয়া বোকামি ছাড়া কিছু না। হাজারো কষ্ট, অভিমান মনের মধ্যে জমা করে কান্না ভেজা চোখে বাসার পথে রওনা দেয়। এদিকে হুট করে রোহানের জরুরি মিটিং পড়ায় দুপুরেই ঢাকায় চলে যেতে হয়েছে। রোহানের কাছে রাফিয়ার নাম্বার না থাকায় জানাতেও পারেনি, এজন্য রোহানের মনে চিন্তার ছাপ যদি ভুল বুঝে। মিস্টার রোহান, আপনি কি শুনছেন? রোহান হকচকিয়ে ওঠে মিটিং রুমে, রাফিয়ার কথা মাথায় ঘুরছিল, ও কি ভাববে না ভাববে। জি স্যার, আমি শুনছি। আপনাকে অমনোযোগী মনে হলো তাই বললাম। মিটিংয়ের মধ্যে অমনোযোগী হওয়া যাবে না, ভালোভাবে মিটিং অ্যাটেন্ড করুন প্লিজ। সরি স্যার, আর এরকম হবে না, আপনি শুরু করুন। রোহান আপাতত সব চিন্তা বাদ দিয়ে মিটিংয়ে মনোযোগ দেয়। রিশাদ অফিসে বসে মনোযোগ দিয়ে কাজ করছিল, তখনই সুইটি দরজায় নক করে। মে আই কামিং স্যার? এখন জোর করে স্যার বলাচ্ছ তো বলাও, আর কদিন গেলে বউ হয়ে কি করে দেখবে? শুধু আঙ্কেলকে হাত করে ফেলেছি, অপেক্ষা করো বাছাধন। মনে মনে, ইয়েস কাম ইন। স্যার, আপনার জন্য কফি বানিয়ে আনলাম। নো থ্যাঙ্কস, আমি এখন আর কফি খাবো না, এখন আমি বাসায় যাব। কিন্তু স্যার, অফিস তো আরো পরে ছুটি হবে, আপনি গেলে কি করে হবে? রিশাদ বিরক্ত চাহনিতে তাকায়। তোমরা আছো কি করতে? আমার কাজ শেষ, আমি যাচ্ছি, তার কৈফিয়ত নিশ্চয় তোমাকে দিব না। আমি ঠিক ওভাবে বলিনি। সানোয়ার আঙ্কেল। জি বাবা, বলো। আঙ্কেল, আমি এখন যাচ্ছি, আমার কিছু কাজ আছে, আপনি এদিকটা সামলে নিয়েন। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না, আমি সামলে নিব বলে চলে গেল। রিশাদ যেতে পা বাড়ায়, পিছন থেকে সুইটি ডাক দেয়। আমাকে একটু বাসার সামনে নামিয়ে দিয়েন প্লিজ। রিশাদ ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কেন স্যার, বাসায় যাচ্ছি। মানেটা কি? তুমি কেন বাসায় যাবে? আপনি যাচ্ছেন, আমি থেকে কি করব? তুমি থেকে কি করবে মানে তুমি কাজ করবে। আমি যখন ইচ্ছে যাই, আমার সাথে কি তোমার সাথে? এখানে কি বলা হয়েছে বসের সাথে চিপকে থাকতে নাকি কাজ করতে? কালকের জন্য সকল ফাইল চেক করে বাহির করে রেডি করে তারপর সবার সাথে বাসায় যাবে। আমি আগেই বলেছিলাম, কাজ করার মানসিকতা না থাকলে আসতে হবে না। রাগে হনহন করে বেরিয়ে যায়। অফিসের নিচে গাড়ির কাছে আসতেই আকাশ ফোন দেয়। রিসিভ করতে ওপাশ থেকে বলে, কই আছিস তুই? আমি অফিস থেকে বাসায় যাব ভাবছিলাম, গিয়ে ফোন দিব, তুই ঢাকা থেকে আসছিস। মাত্র আসলাম, কিন্তু একটা ঘটনা হয়ে গেছে। কি হয়েছে?
ঢাকা থেকে এসে শুনি স্কুলের পাশের জমিটা নাকি মিজানুর চৌধুরী পাবে, ওনার লোকরা দখল করতে আসছে। ওনাদের কাছে লিগ্যাল নোটিশ আছে, দেখেছিস? আমি গিয়েছিলাম কিন্তু ওরা বলল নোটিশ আছে, যাকে দেখার তাকে দেখাবে, আমি কে দেখার বলতেছে। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে দিয়ে গাড়ি স্টার্ট করে স্পিডে চালিয়ে আসছে। প্রায় ২০ মিনিটের মধ্যে রিশাদ সেখানে উপস্থিত হয়। রিশাদকে দেখে আকাশ এগিয়ে আসে, সাথে রয়েছে আরও কিছু ছেলে। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি বলছেন এই জায়গা আপনার? রিশাদের কথা শুনে পিছনে তাকায় মিজানুর চৌধুরী। এসে গেছো তাই তো ভাবছিলাম, এখনো এলো না কেন? গুন্ডামি করতে তোমার অপেক্ষা করছিলাম। মানুষের উপকার করা যদি গুন্ডামি হয় তাহলে তাই করে যাব সারাজীবন। আর আপনার মতো শত্রুপক্ষ হলে তো খেলায় বেশ মজা আছে। তোমার মতো বেয়াদব ছেলের সাথে কথা বলতে চাইছি না, আমার জায়গা আমি দখল করতে আসছি। তোমার কি লিগ্যাল নোটিশ দেখান? চলে যাচ্ছি। আমিও দেখি খেলার মাঠ দখলের জন্য কে আপনাকে নোটিশ দিল। মিজানুর চৌধুরী তার লোককে বলে। এই খোরশেদ, কাজটা দেখা তো, চলে যাক, আমার আবার কারো ঘেউ ঘেউ শুনতে ভালো লাগে না। খোরশেদ কাগজটা কাপা কাপা হাতে রিশাদের কাছে দেয়। সবাই ওকে একটু ভয় পায়। ২ মিনিট হলো রিশাদ কাগজটা দেখছে। কি হলো, কিছু বলার ভাষা পাচ্ছ না? ইসরে, ঘেউ ঘেউ বন্ধ হলো। রিশাদ বাঁকা হাসে। কি যে বলেন চেয়ারম্যান সাহেব, আমি ঘেউ ঘেউ না, বাঘের মতো গর্জন করতে জানি, আর সে গর্জন এখন শুরু হবে যদি আপনি এখনই এখান থেকে চলে না যান। চলে যাব মানে? নোটিশ কি পড়ে দেখনি? আমি তো পড়ে দেখেছি, আপনি নিশ্চয়ই ভালো করে পড়ে দেখেননি। এটা নকল নোটিশ, ভালো করে পড়ে দেখুন। মিজানুর চৌধুরী কাগজা হাতে নেয়, ভালো করে দেখে বুঝতে পারে সত্যি তো এটা নকল। খোরশেদ, এটা কি দেখছি, নকল নোটিশ কেন? না মানে স্যার, আসল নোটিশ কোনোভাবে পাওয়া যাবে না, তাই গালে থাপ্পড় মারে বলে নকল নোটিশ এনে আমার মান সম্মান ডোবালি, এজন্য তোকে টাকা দেই। কি হলো চেয়ারম্যান সাহেব, ওকে মারছেন কেন? এবার বুঝতে পারলেন তো কার ঘেউ ঘেউ বন্ধ হল? রিশাদের কথায় স্পষ্ট অপমান ইঙ্গিত, কিন্তু কিছু বলার নেই। রাগে অপমানে সেখান থেকে চলে আসে। আকাশ রিশাদের কাছে আসে। তুই যে চেয়ারম্যানের সাথে শত্রুতা বাড়াচ্ছিস, পরে কি হবে ভাবতে পারছিস? উনি এমনিতেও তোকে পছন্দ করেন না, রুহিকে ভালোবাসিস, জানতে পারলে জীবনেও দিবেন না। না দিলে না দিবে। রিশাদ মির্জা তার জিনিস নিজের কি করে নিতে হয় সেটা জানে। আর সেখানে যদি সেই জিনিস নিজে আসতে চায় তাহলে তো কথাই নেই। কিন্তু তোর পরিবার ও তো মেনে নিবে না, বিশেষ করে তোর বাবা। সেটা আমি বুঝে নিব। আর একটা কথা, মিজানুর চৌধুরী অতটাও খারাপ না, কিন্তু উনাকে কেউ আমার বাবা আর আমার বিরুদ্ধে উস্কায় কে, সেটা খুঁজে বাহির করতে হবে। সাথে প্রথম শত্রুতার কারণটাও শেষ করতে হবে। এত রহস্যের বেড়াজাল থেকে বের যে কবে হবে? খোলাখুলিভাবে সব না জানলেও আব্বু আম্মুর মুখে চুপ করে অল্প স্বল্প শুনেছি। তবে খোঁজ লাগিয়েছি, খুব শিগগিরই সব খবর পাব। এখন বাজে রাত ১০টা। একটু আগে রুহি রাফিয়াকে ফোন করেছিল। কি রে, ফোন দিয়েছিলাম ধরলি না? ভাবলাম ক্লাস করছিস তাই ধরিসনি, কিন্তু পরেও আর কল ব্যাক করলি না যে? সরি, মনে ছিল না, রোদের মধ্যে অবস্থা খারাপ, ভালো লাগছিল না তাই কল করতে পারিনি। কি হয়েছে তোর, গলাটা এমন লাগছে কেন? মন খারাপ নাকি শরীর খারাপ? কথাগুলো কেমন লাগছে, কোনো বিষয় নিয়ে আপসেট? আরে না, তেমন কিছু না, একটু আগে ঘুম থেকে উঠলাম এজন্য এমন শুনোচ্ছে। রাফিয়া মিথ্যা বলল। তাছাড়া কি বলবে, তোর ভাইকে ভালোবেসে এই অবস্থা। শোনো না রাফিয়া, তোকে পরে কল করছি, ভাইয়া ফোন করছে, ধরি, নয়তো বলবে কার সাথে কথা বললাম। তোর ভাই বাসায় নেই? প্রশ্ন করার আগে রুহি ফোন কেটে দেয়, বিধায় শুনতে পায় না। বেকনিতে দাঁড়িয়ে দূর প্রান্তে তাকিয়ে ভাবছে, জীবন এমন কেন? তাকে যদি পাওয়া সহজ হতো তাহলে জীবনে এমন বিষাক্ততা না হয়ে সুন্দর হতো। থাকতো না কোনো না পাওয়াই যন্ত্রণা। ফোনের রিংটনে পাশ ফিরে চায়, ফোনটা পাশে মোড়ায় রাখা অপরিচিত নাম্বার জলজল করছে, কিন্তু ওর মুড নেই ধরার। ২বার বেজে কেটে যায়, তৃতীয় বার কল আসলে বিরক্ত হয়ে ধরে। কি সমস্যা, ফোন ধরছি না দেখছেন তো, তারপরও বার কল দিচ্ছেন কেন? আপনার কি কোনো কাজ নেই? জি কাজ আছে কালকে, তবে এখন আপাতত কাজ হলো কারো অভিমান ভাঙানো। রোহানের কণ্ঠ শুনে রাফিয়ার কথা থেমে যায়, চুপ করে শোনে। এক্সট্রিমলি সরি, আমি যেতে চেয়ে যেতে পারিনি। আপনাকেও সরি বলতে হবে না। আপনার সময়ের কত মূল্য, আমার মতো কারো জন্য সেই সময় নষ্ট করার দরকার নেই। আমি বোকা তাই অপেক্ষা করছিলাম। ভালোবাসলে অপেক্ষা করতে হয়, আর একটু আধটু বোকা হলে ক্ষতি নেই। আপনার সাথে কথা বলার মুড নেই রাখি? আরে শোনো তো, আমার জরুরি একটা মিটিং পড়ায় দুপুরেই ঢাকায় আসতে হয়, এজন্য যেতে পারিনি। তোমাকে জানাতে পারিনি কারণ তোমার নাম্বার ছিল না, একটু আগে রুহির থেকে নিয়ে কল করলাম।
আমার দিকটা বুঝো, একটু অভিমান দূরে রাখো। ফিরে আসব 3 দিন পর, কথা দিলাম। এসে সমস্ত অভিমান মুছে যাবে, বলে দিব হৃদয়ের অব্যক্ত কথা। 100 কিলোমিটার দূরে থাকলেও অনুভব করতে পারছি। না দেখে থাকতে হবে কয়দিন। আপনি তো আগেও দেখে থেকেছেন। আমি দেখি নাকি করি, সে খরব কি পাও, সেটা শুধু আমার হৃদয় আর তৃষ্ণিত চোখ জানে। একদিন না দেখেই যে অবস্থা। দূরত্বের প্রান্তে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে। তৃষ্ণায় বুক চিরে উঠছে, তোমার স্মৃতি যেন নদীর স্রোত। মনে হচ্ছে চোখের সামনে তুমি, অথচ হাতের নাগাল থেকে দূরে। ভালোবাসার এই নীরবতা কতটা কষ্ট নিয়ে আসে। কখনো মুখ ফুটে বলতে ইচ্ছে করে, তবে ভয়, যেন শব্দগুলো হারিয়ে যায় হাওয়ায়। তবুও এই অন্তরে পুষে রাখা ভালোবাসা একদিন নিশ্চয়ই প্রজ্জ্বলিত হবে, যখন বলবো ভালোবাসি।